আজ আমাদের টপিক রিসার্চ অ্যাপটিটিউড। রিসার্চ অর্থাৎ গবেষণা। আমরা যত উচ্চ শিক্ষার দিকে এগোতে থাকি আমরা ততই গবেষণার কাছাকাছিও পৌঁছাতে থাকি। আমাদের সকলের মনেই প্রশ্ন জাগতে থাকে এই গবেষণা কীভাবে হয়, কী কী থাকে এর মধ্যে, এছাড়াও বিভিন্ন প্রশ্ন। আজ আমরা এই রিসার্চ অ্যাপটিটিউড নিয়েই বিভিন্ন কথা বলবো। রিসার্চ কয় প্রকার হয়, সেইগুলোর সবকটার নাম এবং সেগুলোর ডেফিনেশন। আমি দেবজ্যোতি পণ্ডিত আর তোমরা দেখছো স্টাডি টাইম। তাহলে চলো আজকের এই টপিক নিয়ে বিস্তারিত আলোচনার দিকে আমরা এগিয়ে যেতে থাকি। তবে একটি বিষয় তোমাদের তো বলা হয়নি যে এই আমরা রিসার্চ বা রিসার্চ অ্যাপটিটিউড এই টপিকটা পড়বো কেন। হ্যাঁ, একটা তো কারণ অবশ্যই যে আমাদের এটা পছন্দ তাই আমরা এটা দেখছি, না হলে তোমরা এতক্ষণে স্কিপ করে বেরিয়ে যেতে। যাদের এটার প্রতি ইন্টারেস্ট আছে তারাই এতক্ষণ ভিডিওতে রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে হায়ার এডুকেশানে এইটা থেকে নানান কোশ্চেন আসে। নেট অথবা সেট পরীক্ষা যারা দেবে ভাবছো তারা এইখান থেকে ফার্স্ট যে জেনারেল পেপারটা হয় সেইখানের অনেক কয়েকটি কোশ্চেন পাবে, তাই আমরা এই টপিকটি আরও পড়ছি। তো রিসার্চকে মোটামুটি 12টি ভাগে ভাগ করা যেতে পারে। দেখো তোমরা রয়েছে, প্রথমেই রয়েছে ডেসক্রিপটিভ রিসার্চ, তারপর রয়েছে অ্যাপ্লাইড রিসার্চ, দেন অ্যানালাইটিক রিসার্চ, তারপরে অ্যাকশন রিসার্চ, দেন 5 নম্বরে রয়েছে ফান্ডামেন্টাল রিসার্চ, তারপর কনসেপচুয়াল রিসার্চ, দেন 6 পর 7 নম্বরে কি রয়েছে? 7 নম্বরে রয়েছে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে সবাই, সম্ভবত ফোকাসের কোনো সমস্যা হবে না। কোয়ান্টিটেটিভ রিসার্চ হচ্ছে 7 নম্বর, দেন 8-এ আমরা আসি কোয়ালিটেটিভ রিসার্চ, দেন 9 হচ্ছে এম্পেরিক্যাল রিসার্চ, 10-এ হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, 11-তে হচ্ছে এক্সপোজড রিসার্চ এবং 12 নম্বরে রয়েছে হিস্টোরিক্যাল রিসার্চ। তো এতগুলো তো ভাগ, আমরা 12টা ভাগ দেখলাম রিসার্চের রয়েছে। এবার দেখব ডেফিনেশন। আর হ্যাঁ, একটা জিনিস আমি সবাইকে বিভিন্ন ডেফিনেশন বোঝাবো, তোমাদের কিন্তু কমেন্ট বক্সে এই যে ডেফিনেশনগুলো বোঝানো হবে তোমাদেরকে একটা এক্সাম্পল দিতে হবে, যে কোনো এক একটি রিসার্চের মধ্যে এক একটা এক্সাম্পল তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। আমি প্রত্যেকটা ডেফিনেশন বলে দেবো, সেই ডেফিনেশন অনুযায়ী এক একটা তোমাদেরকে উদাহরণ দিতে হবে যে কোন রিসার্চের তোমরা কথা বলছো নাম, আর হয়তো তোমরা বলছো যে কোনো একটা অ্যাপ্লাইড রিসার্চের কথা বলছো, যে একটা উদাহরণ দিয়ে তার পাশে লিখে দেবে এটা অ্যাপ্লাইড রিসার্চ। ঠিক আছে, সবগুলোর জন্য বলছি। দেন তাহলে এবার শুরু করা যাক এই ভাগগুলোর বিভিন্ন বিবরণ। দেখা যাক। 1 নম্বরে রয়েছে ডিসক্রিপটিভ রিসার্চ। এইটা কেমন ধরনের রিসার্চ? অর্থাৎ গবেষণা। আরইসি মানে হচ্ছে, রিসার্চকে আমি শর্ট ফর্মে রেখেছি আরইসি। ডিসক্রিপটিভ রিসার্চ কেরাম? কোনো একটি ঘটনা যেমনভাবে ঘটেছে ঠিক তেমনভাবেই তুলে ধরাকে বলা হয় ডিসক্রিপটিভ রিসার্চ। এর একটা উদাহরণ যদি বলতে চাই তো এর একটা উদাহরণ হলো রিপোর্ট রাইটিং। নিউজ পেপারে দেখো তো নিজস্ব সংবাদদাতা বলে লেখা হয়, সেইগুলো হচ্ছে উদাহরণ ডিসক্রিপটিভ রিসার্চের। আশা করি সকলে এটা বুঝতে পেরেছ। এরপর আসবো হচ্ছে আমরা অ্যাপ্লাইড রিসার্চ। তার আগে আরেকটা কথা বলে দিই, তো এখানে ডেসক্রিপটিভ রিসার্চে কি হচ্ছে, দেখছি যে নিজস্ব সংবাদদাতা বলে বলা হচ্ছে। এখানে কি মেনলি কি হচ্ছে, কোনো সময় দেখেছো যে যে রিপোর্ট রাইটিংটা করছে তার নিজস্ব বক্তব্য তুলে ধরছে না, যে অমুক ঘটনা হয়েছে, এ এইটা বলছে, তার পরিপ্রেক্ষিতে এ ওইটা বলছে, এই ধরনের লেখা হয়। কখনো সে কিন্তু নিজের মতামত প্রকাশ করছে না, তো সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। এরপর আসছে হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চটা কি? অ্যাপ্লাইড রিসার্চে প্রথমে আমি উদাহরণটা বলছি। বিভিন্ন ধরনের সার্ভেগুলো হয় যার রেজাল্ট তৎক্ষণাৎ দরকার, সেটা হচ্ছে একটা অ্যাপ্লাইড রিসার্চের উদাহরণ। অ্যাপ্লাইড রিসার্চ তাহলে কি? এর ডেফিনেশন বলতে গেলে যে তৎক্ষণাৎ কোনো একটা ঘটনা সলিউশন দরকার, ফিল্ড ওয়ার্কে মেইনলি করতে হবে। ফিল্ড ওয়ার্কের মাধ্যমে তৎক্ষণাৎ কোনো একটা সমস্যার সমাধান দরকার, তার রিপোর্ট দরকার,
সেক্ষেত্রে যেই রিসার্চটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। অর্থাৎ যখন কোনো গবেষক ফিল্ড ওয়ার্কে যাচ্ছে এবং তার তৎক্ষণাৎ একটা সলিউশনের দরকার, সেইটার জন্য যেই রিসার্চ করা হচ্ছে, যেই গবেষণা করা হচ্ছে, সেটাই হলো অ্যাপ্লাইড রিসার্চ। আর এর উদাহরণ বিভিন্ন ধরনের সার্ভে করা হয়। হয়তো একটা প্রোডাক্টের নামে খুব খারাপ রিপোর্ট আসছে, যে সেটা দেখতে হবে কেন খারাপ আসছে, যে কোম্পানির লস হচ্ছে, সেই জন্য রিসার্চ করাচ্ছে যে কাউকে দিয়ে, তৎক্ষণাৎ একটা সবার থেকে বিভিন্ন পাবলিকের থেকে রিভিউ নিচ্ছে যে কেন খারাপ লাগছে বা কি হচ্ছে, সেইটার রিপোর্ট সাবমিট করা হচ্ছে, তার ভিত্তিতে প্রোডাক্টটার উপরে চেঞ্জ করা হচ্ছে। তো এইটা একটা অ্যাপ্লাইড রিসার্চের উদাহরণ। এবার 3 নম্বরে রয়েছে অ্যানালাইটিক রিসার্চ। এখানে কি হচ্ছে, এখানে গবেষক একটি ঘটনার বিভিন্ন তথ্য তুলে আনছে এবং সেই তথ্যগুলির ভিত্তিতে নিজের একটি মতামত প্রকাশ করছে। এই ধরনের গবেষণাকে কি বলা হচ্ছে, অ্যানালাইটিক রিসার্চ। এখানে কি হচ্ছে, এখানে গবেষক একটি ঘটনার বিভিন্ন তথ্য তুলে আনছে এবং সেই তথ্যগুলির ভিত্তিতে নিজের একটি মতামত দিচ্ছে। এইটি হচ্ছে একটি অ্যানালাইটিক রিসার্চ। আর ডেসক্রিপটিভ রিসার্চে কি হচ্ছে, যেমন তথ্য তার তেমনই ঠিক ব্যাখ্যা করছে। আর অ্যানালাইটিক রিসার্চে তথ্য তুলে আনছে, তুলে এনে নিজের মতন করে নিজের একটা ব্যাখ্যা দিচ্ছে। অর্থাৎ এর উল্টোটা হচ্ছে 3 নম্বর। অ্যানালাইটিক রিসার্চের উল্টো হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ, আর ডেসক্রিপটিভ রিসার্চের উল্টো হচ্ছে অ্যানালাইটিক রিসার্চ। আবারও বলছি, অ্যানালাইটিক রিসার্চে কি হচ্ছে, একটি ঘটনার বিভিন্ন তথ্য গবেষক তুলে আনছে এবং তার ভিত্তিতে নিজের একটি মতামত প্রকাশ করছে। এইটি হলো অ্যানালাইটিক রিসার্চ। এরপর রয়েছে অ্যাকশন রিসার্চ। এখানে কি হচ্ছে, এই অ্যাকশন রিসার্চে গবেষক যাচ্ছে ফিল্ড ওয়ার্কে এবং এখানে গবেষক তৎক্ষণাৎ তার রিপোর্ট দিচ্ছে না। গবেষক সেটাকে ভালো করে দেখে শুনে তারপরে তার রিপোর্ট দেবে। এর ঠিক উল্টোটা কি, অ্যাপ্লাইড রিসার্চ। ফিল্ড ওয়ার্কে যাচ্ছিল, গিয়ে তৎক্ষণাৎ একটা তার রিপোর্ট দিচ্ছিল। কিন্তু অ্যাকশন রিসার্চেও গবেষক যাচ্ছে, গবেষককে টোটাল বিষয়টাকে দেখছে, দেখে কিন্তু তৎক্ষণাৎ রিপোর্ট দিচ্ছে না। রিপোর্ট দিচ্ছে, সেটাকে ভালো করে অ্যানালাইজ করে নিজের মতন করে সাজিয়ে তারপরে রিপোর্টটা দিচ্ছে। তো অ্যাপ্লাইড রিসার্চের উল্টো হচ্ছে অ্যাকশন রিসার্চ, এটা মাথায় রাখবে। তো দেন তাহলে তোমরা লিখে দিতে পারবে। এরপর আসছে হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ। যখন কোনো থিওরি বেসিক রিসার্চ করা হয় তখন তাকে বলা হয় হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ। এর উদাহরণ হিসেবে বলতে গেলে এটা তোমরা খুব সহজে মাথায় রাখতে পারবে, যে নিউটনের ল। নিউটনের ল হচ্ছে একটা ফান্ডামেন্টাল রিসার্চ। নিউটনের লটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, সব ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যাবে। তো দেন আর একটা হচ্ছে E=mc²। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রিসার্চের উদাহরণ। এই ধরনের যত সূত্র বা যাই কিছু থাকে, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চের একটা উদাহরণ। হ্যাঁ, E=mc², এই সূত্রটা কার, এটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। এবার আসবো হচ্ছে আমরা নাম্বার 6-এ। 6 নম্বরে কি রয়েছে, কনসেপচুয়াল রিসার্চ। এটা কেমন ধরনের রিসার্চ, E=mc²। একজন খুবই নামকরা বিজ্ঞানী বানিয়েছে এই সূত্রটা দিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু বিজ্ঞানী E=mc² বানিয়েছে হয়ে গেছে। এই E=mc² সূত্রটাকে কাজে লাগিয়েই পরে বানানো হচ্ছে কি, পারমাণবিক বোমা শর্ট ফর্মে লিখলাম। এইটা হচ্ছে কনসেপচুয়াল রিসার্চের একটা উদাহরণ। বা কনসেপচুয়াল রিসার্চগুলো এই ধরনের, যে কোনো একটা সূত্রকে দিয়ে তারপরে আরো একটা জিনিস বানানো হচ্ছে।
অথবা এইভাবে বলা যেতে পারে যে কারোর একটি কাজ করা হয়ে গেছে, সেই কাজটিকে কাজে লাগিয়ে আরো একটি কাজ পরে করা হচ্ছে, সেইটা হচ্ছে কি কনসেপচুয়াল রিসার্চ। তো দেন কনসেপচুয়াল রিসার্চের পরে আসছে কি, কনসেপচুয়াল রিসার্চের পরে আসছে নাম্বার 6, নাম্বার 7 কোয়ান্টিটেটিভ রিসার্চ। যে রিসার্চে পরিমাণগত সংখ্যার কথা বা পরিমাণের কথা বলা হয়, সংখ্যার টাইপের জিনিসপত্রগুলো রয়েছে, সেই সকল রিসার্চকে বলা হয় কোয়ালিটেটিভ রিসার্চ, কোয়ান্টিটেটিভ রিসার্চ। নাম্বার 6 আর নাম্বার 7 হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। এখানে কি হয়, এখানে যখন কোনো গবেষণার গুণগত দিক থেকে গবেষণা করা হয় তখন সেইটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। এটা কি গুণগত দিকটি যখন দেখা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটি থেকে কোয়ালিটেটিভ রিসার্চ। আর কোয়ান্টিটেটিভ রিসার্চ পরিমাণ বা সংখ্যা এটসেট্রা জিনিসগুলো যখন দেখা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। এবার হচ্ছে এমপেরিক্যাল রিসার্চ। এই রিসার্চটা কি, এমপেরিক্যাল রিসার্চে কি হচ্ছে, এখানে গবেষক যে গবেষণা করছে যা দেখছে সেটাকে এসেই বলছে, অর্থাৎ গবেষক যা যা দেখছে সেটাকে সে তুলে ধরছে। গবেষককে ক্রস চেক করার কোনো উপায় নেই। এইটা হচ্ছে এমপেরিক্যাল রিসার্চ। এই রিসার্চকে এখন আর অতটা গুরুত্ব দেওয়া হয় না, এটা আস্তে আস্তে বিলুপ্তির দিকে যাচ্ছে। যে কি হচ্ছে, গবেষক যা দেখছে সেটাই এসে বলছে, সেটাকেই মেনে নিতে হচ্ছে, গবেষককে ক্রস চেক করার কোনো উপায় নেই। এইটা হচ্ছে এমপেরিক্যাল রিসার্চের ডেফিনেশন। এর উদাহরণ কি হতে পারে তোমরা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চ কি সকলেই জানো, এক্সপেরিমেন্ট করা হচ্ছে, যে রিসার্চের মধ্যে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট সায়েন্সের রিসার্চগুলোতে হয়েছে, বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হচ্ছে, যেই রিসার্চে এক্সপেরিমেন্ট রয়েছে সেই রিসার্চকেই এক্সপেরিমেন্টাল রিসার্চ বলে। তো এটা খুবই সহজ, মানে খুবই সহজ বলতে ডেফিনেশন খুবই সহজ, এক্সপেরিমেন্ট করাটা কোনো সহজ কাজ নয়। তো এর উদাহরণ তোমরা কমেন্ট বক্সে দাও, যে একটা এক্সপেরিমেন্টাল রিসার্চের উদাহরণ দাও। এক্সপোজ রিসার্চ, কোনো কিছু বিষয়কে এখানে এক্সপোজ করা হচ্ছে। এর উদাহরণ, খুব ভালো একটা উদাহরণ হচ্ছে ক্রিমিনাল কেস, এক্সপোজ করা হচ্ছে। এক্সপোজ রিসার্চের উদাহরণ কি, অতীতে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরবর্তী সময় আমরা সেই ঘটনারই একটি কনক্লুশন বের করি, তখন সেটা হচ্ছে এক্সপোজ রিসার্চ। অর্থাৎ কোনো কিছু জিনিসকে আমরা এক্সপোজ করছি, এক্সপোজ মানে তো জানো এক্সপোজ করা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে এক্সপোজ রিসার্চ। আর হ্যাঁ, সেটা যেন বর্তমানে কাজে লাগে, কোনো একটা ঘটনা যেটা অতীতে ঘটে গেছে সেটার উপর গবেষণা করে আমরা নতুন একটা কনক্লুশন বের করছি, আর সেই কনক্লুশন যেন আমাদের বর্তমানে কাজে লাগে, সেইটা হচ্ছে এক্সপোজ রিসার্চ। এক্সপোজ রিসার্চের একটা খুব ভালো উদাহরণ হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিমিনাল কেসগুলো যেগুলো হয়, সেইগুলো হচ্ছে এক্সপোজ রিসার্চ। অতীতে একটা খুন হয়ে গেছে, পুলিশ গেল, তার তদন্ত করলো, খুনিকে খুঁজে বার করলো, খুঁজে বার করে কি তাকে শাস্তি দিল। তো তাহলে এটা হচ্ছে একটা এক্সপোজ রিসার্চ, যে ভবিষ্যতে কাজে লাগছে, যেটা ঘটনাটা ঘটে গেছে সেটাকে অ্যানালাইজ করে তার একটা কনক্লুশন বের করছে, কি খুনি বা কি বৃত্তান্ত টোটালটা বের করছে, করে দোষীকে শাস্তি দিচ্ছে বা ভবিষ্যতে কাজে লাগছে। এইটা হচ্ছে এক্সপোজ রিসার্চের ডেফিনেশন। আর উদাহরণ হচ্ছে ক্রিমিনাল কেস। তো আর কিছু উদাহরণ তোমাদের মাথায় এলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর লাস্ট হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ। হিস্টোরিক্যাল রিসার্চ কি, হিস্টোরিক্যাল রিসার্চ হলো কোনো ঘটনা আগে ঘটে গেছে কিন্তু এর বর্তমানে কোনো অ্যাপ্লাই করা যাবে না, অর্থাৎ অতীতে হয়ে গেছে এমন ঘটনা যেটা বর্তমানে কোনোভাবে অ্যাপ্লাই করা যাবে না, এটাকে বলা হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ। হিস্টোরিক্যাল রিসার্চে আর্কাইভ, বিভিন্ন বই ফই পড়েও হিস্টোরিক্যাল রিসার্চ করা যায়, যে আগে ঘটে গেছে এতে আর্কাইভ ইউজ করা হয়, এই ধরনের গুলো হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ। বুঝতেই পারছো যে ইতিহাসের
বহু ঘটনা ঘটে গেছে যেটাকে এখন অ্যাপ্লাই করা যাবে না, সেগুলো হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চের উদাহরণ। আশা করছি সকলে বুঝতে পেরেছো এতটা অবধি। তবে আরও একটি বিষয় শেষে বলবো, রিসার্চ কোথায় কোথায় করা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসে, রিসার্চ 3টি জায়গায় করা যায়। এক হচ্ছে লাইব্রেরি, দ্বিতীয় হচ্ছে ল্যাবরেটরি, তৃতীয় হচ্ছে ফিল্ড ওয়ার্ক। 3টি জায়গায় রিসার্চ করা যায়। আর রিসার্চকে কটি ভাগে ভাগ করা যায়, কি কি, তাদের ডেফিনেশনগুলো, উদাহরণ, কিছু উদাহরণ তোমরা আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো তোমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বলো, যদি কোথাও সমস্যা হয় সেটিও বলো। আর এই ক্লাস বাদেও ইতিহাস, ভূগোল ও অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কিত নানান ভিডিও আমাদের চ্যানেল স্টাডি টাইমে রয়েছে, তোমরা সেই ভিডিওগুলি দেখতে পারো। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে কোনো এক নতুন বিষয়, কোনো এক নতুন আলোচনার মাধ্যমে।